জার্মানিতে শীত মৌসুমে ফের বাড়ছে করোনা সংক্রমণ। টিকা নিতে অনাগ্রহের কারণেই এই চিত্র, বলছে কর্তৃপক্ষ। কোভিড চিকিৎসায় এবার ট্যাবলেট উদ্ভাবনের ঘোষণা ফাইজারের। এবং বেসরকারি খাতের অবদানে ঘুরে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি। ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের আলোচনায় বললেন সালমান এফ রহমান। প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান। আন্তর্জাতিক সময়ের সঙ্গে দীর্ঘ বিরতি দিয়ে শীত বাড়ার সঙ্গে সঙ্গে জার্মানিতে আবারও বাড়ছে করোনা সংক্রমণ। গত 2 দিনে নতুন করে 70,000-এর বেশি মানুষ সংক্রমিত হওয়ায় অস্বস্তিতে দেশটির স্বাস্থ্য বিভাগ। টিকা নিতে অনাগ্রহের কারণেই এই চিত্র, বলছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। জার্মানি থেকে নতুন করে করোনা সংক্রমণের বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। দীর্ঘ বিরতি দিয়ে জার্মানিতে আবারও করোনায় আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় শঙ্কিত দেশটির সাধারণ নাগরিক সহ প্রবাসীরা। শুধুমাত্র গত 24 ঘন্টায় জার্মানির রবার্ট কখ ইনস্টিটিউটের তথ্য বলছে, দেশ জুড়ে সংক্রমিত হয়েছেন 37,000-এরও বেশি মানুষ। হঠাৎ সংক্রমণের উচ্চমাত্রার হারে দিশেহারা দেশটির সাধারণ নাগরিকরা। তবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন হেসেন ও বায়ার্ন অঙ্গরাজ্যের বাসিন্দারা। বর্তমান জার্মানিতে করোনা মহামারী যেভাবে বাড়ছে, এটা খুবই উদ্বেগের বিষয়। আমাদের কমিউনিটি বাংলাদেশি ভাই বোনেরা এই ফ্রাঙ্কফুর্ট বা আশেপাশে বা জার্মানিতে যারা আছেন, তারা স্বাস্থ্য সচেতন থাকবেন এবং নিজের পরিবার এবং আশেপাশে সবার চিন্তা করবেন। এদিকে করোনার টিকা প্রদান কার্যক্রম শুরুর পর থেকেই টিকার 2 ডোজ নিয়েছেন এমন মানুষের সংখ্যা দেশটির মোট জনসংখ্যার শতকরা 67%। বাকি নাগরিকদের টিকার আওতায় না আনা গেলে সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকানো অসম্ভব মনে করছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান। তাই টিকা গ্রহণে সাধারণ নাগরিকদের এগিয়ে আসার আহ্বান ছিল সবার কণ্ঠে। গত 2 দিন ধরে আসলে জার্মানিতে করোনার সংক্রমণের হারটা অনেক বেড়েছে। জার্মানির স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, যারা এখনো টিকা নেননি তাদের মধ্যেই এই সংক্রমণের হারটা বেশি পাওয়া যাচ্ছে। করোনার চতুর্থ ঢেউ মোকাবিলায় দেশটির প্রবীণদের পাশাপাশি ঝুঁকিতে থাকা সকল নাগরিকদের সাথে সাথে ইতিমধ্যে 2 ডোজ নেওয়া সকলকে বুস্টার টিকা দেওয়ার পরামর্শ জার্মানির স্বাস্থ্য মন্ত্রণালয়ের। জার্মানিতে গত বৃহস্পতিবার ও শুক্রবার হাজার হাজার মানুষের নতুন করে করোনায় সংক্রমণ, এটিই প্রমাণ করে বিশ্ব এখনো করোনা মুক্ত নয়। তাই বিশ্বের সবগুলো দেশ তাদের স্বাস্থ্য খাতকে নতুন করে করোনা সংকট মোকাবেলায় প্রস্তুত রাখবে, এমনটি প্রত্যাশা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় এবার এমন এক ট্যাবলেট নিয়ে এলো মার্কিন ফার্মাসিউটিক্যালস কোম্পানি ফাইজার, যা 89% পর্যন্ত কার্যকর। গুরুতর রোগীদের হাসপাতালে ভর্তি বা মৃত্যু ঠেকাতে এটি সক্ষম বলে দাবি করেছে সংস্থাটি। মহামারী মোকাবিলায় এই ট্যাবলেট অভাবনীয় পরিবর্তন আনতে পারে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। যুক্তরাজ্যের উদ্ভাবিত একই ধরনের একটি ট্যাবলেট অনুমোদন পাওয়ার একদিন পরই এই ঘোষণা দিল ফাইজার। করোনা মোকাবিলায় আবারও আশার বাণী নিয়ে এলো মার্কিন ফার্মাসিউটিক্যালস কোম্পানি ফাইজার। পাক্সলোভিড নামে এমন এক ট্যাবলেট আবিষ্কার করেছে তারা, যা করোনা রোগীদের ক্ষেত্রে 89% পর্যন্ত কার্যকর। বয়স্ক ও গুরুতর রোগের উচ্চ ঝুঁকিতে থাকা রোগীদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি হাসপাতালে ভর্তি বা মৃত্যু ঠেকাতে সক্ষম বলে দাবি সংশ্লিষ্ট গবেষকদের। কোভিড-19 আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এটি দারুণভাবে কাজ করে। করোনার লক্ষণ প্রকাশের 3 দিনের মধ্যে এটি প্রয়োগ করলে 89% কার্যকারিতা পাওয়া যায়। আর রোগী যদি সংক্রমণের 5 দিন পর এই ট্যাবলেট সেবন করে তাহলে 85% কার্যকারিতা পাওয়া যায়। ফাইজারের এই ওষুধটি প্রোটিজ ইনহিবিটর হিসেবে কাজ করে। এই ট্যাবলেট ভাইরাসের পুনরুৎপাদনে প্রয়োজনীয় এনজাইমকে আটকে দিতে সক্ষম বলে জানিয়েছেন গবেষকরা। সংস্থাটির চেয়ারম্যানের দাবি, প্রাথমিক ট্রায়াল রানে পাক্সলোভিডের ফলাফল এত বেশি ইতিবাচক ছিল যে তারা ক্লিনিক্যাল ট্রায়াল নির্দিষ্ট সময়ের আগেই বন্ধ করে দিয়েছেন। শিগগিরই তারা যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা FDA এর কাছে অন্তর্বর্তী পরীক্ষার ফলাফল জমা দিবেন। এটি আমাদের জন্য একটি সুখবর। আমি বিশ্বাস করি মহামারী মোকাবেলায় প্যাক্সলোভিড অভাবনীয় পরিবর্তন নিয়ে আসবে। কোটি কোটি মানুষের জীবন বাঁচাতে এটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদী আমরা। এর আগে বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনা ভাইরাসের ট্যাবলেট অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। তবে অনুমোদন দিলেও করোনায় আক্রান্ত রোগীদের ট্যাবলেটটি সেবনের বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানায়নি ব্রিটিশ সরকার ও ন্যাশনাল হেলথ সার্ভিস। এদিকে যুক্তরাজ্যের ওষুধ কোম্পানি মার্কের উদ্ভাবিত একই ধরনের
ধরনের একটি ট্যাবলেট অনুমোদন পাওয়ার একদিন পরই এই ঘোষণা দিল যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি ফাইজার। সংশ্লিষ্টদের দাবি, এমএসডির ট্যাবলেটের চেয়ে কিছুটা ভিন্ন পদ্ধতিতে কাজ করে পাক্সলোভিড। ইতোমধ্যে যুক্তরাজ্য ফাইজারের এই ওষুধটির 2.5 লাখ কোর্স অগ্রিম অর্ডার দিয়েছে। একই সঙ্গে দেশটি এমএসডির ট্যাবলেটের প্রায় 5 লাখ কোর্স অর্ডার করেছে। বাংলাদেশের উন্নয়নে নতুন প্রজন্মের ব্রিটিশ বাংলাদেশিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের আয়োজনে সভায় তিনি বলেন, বেসরকারি খাতের অবদানে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। ব্রিটেনে বাংলাদেশিরা যেভাবে দক্ষতার সঙ্গে কাজ করছে, তেমনি বাংলাদেশেও মেধাশক্তি কাজে লাগাতে পারলে অনেক দূর এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন সিবিআই প্রেসিডেন্ট। লন্ডন থেকে সানবির রুপলের রিপোর্ট। ব্রিটেনের 7.5 কোটি জনসংখ্যার মধ্যে 10 লাখের বেশি বাংলাদেশির বসবাস। যুক্তরাজ্যে 3,12,000 কোটি ডলারের বিশাল অর্থনীতিতে বাংলাদেশিদের অবদানও কম নয়। মেধা ও দক্ষতা কাজে লাগিয়ে বিভিন্ন খাতে কাজ করছেন প্রবাসীরা। এই মেধা ও দক্ষতা বাংলাদেশের অর্থনীতিতেও কাজে লাগানোর পরামর্শ দেন কো-ফেডারেশন অফ ব্রিটিশ ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট লর্ড বিলোমোরিয়া। 89% of businesses today have at least one target related to decarbonization. যুক্তরাজ্যের বাজারে প্রায় 350 কোটি ডলারের পণ্য রফতানি করে বাংলাদেশ। এর বেশিরভাগই তৈরি পোশাক। তবে কৃষিজাত সহ অন্যান্য পণ্য বাজারজাত করতেও ব্যবসায়ীরা কাজ করছেন বলে জানান ব্রিটিশ বাংলাদেশ চেম্বারের সভাপতি। আমরা 2020 সাল থেকে এগ্রিকালচার ইভেন্ট নিয়ে কথা বলতেছি, ফার্মারদের সাথে আমরা কাজ করছি। বাংলাদেশে প্যারিশেবল প্রোডাক্টের যে এক্সপোর্টার, ওদের সাথে কাজ করছি। এবং মার্কেটে ঢুকতে হলে আপনাকে এই প্রসেসের মাধ্যমে যেতে হবে এবং সেফ ফুড প্রডিউস করতে হবে। লন্ডনের একটি হোটেলে আয়োজিত আলোচনা সভা ও নৈশভোজে যোগ দেন বাংলাদেশ যুক্তরাজ্যের ব্যবসায়ী ও প্রবাসীরা। গেল এক যুগে বাংলাদেশের অর্থনীতির চিত্র তুলে ধরে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। It took 38 years for Bangladesh GDP to grow from $8 billion to $38 billion. And it took 12 years for the GDP to grow from $38 billion to $330 billion. যুক্তরাজ্যের অর্থনীতিতে বছরে 4.2 বিলিয়ন পাউন্ড অবদান রাখে বাংলাদেশিদের শ্রমে গড়া 12,000 রেস্তোরাঁ। সানবির রুপল, সময় সংবাদ, লন্ডন, যুক্তরাজ্য। উপসাগরীয় অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের অংশগ্রহণে বাংলাদেশ বিজনেস কাউন্সিলের আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বাণিজ্য সম্মেলন। সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান সহ আশপাশের দেশগুলোর প্রবাসীরা এই সম্মেলনে অংশ নেন। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও বিপুল সংখ্যক প্রবাসীদের অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ব্যবসায়ীদের বাণিজ্য সম্মেলন। প্রথমবারের মতো এই সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ বিজনেস কাউন্সিল। দোহায় অনুষ্ঠিত এই সম্মেলনে কাতারের পাশাপাশি প্রতিবেশীদের সংযুক্ত আরব আমিরাত, ওমানে বসবাসরত প্রবাসীরা এতে অংশ নেন। তারা বলেন, উপসাগরীয় অঞ্চলে বসবাসরত প্রবাসী ব্যবসায়ীদের পারস্পরিক সেতুবন্ধন তৈরি করবে এ সম্মেলন। 22 নিয়ে যে একটা ব্যবসা বাণিজ্য, যে একটা আমরা বাংলাদেশিরা যারা পিছিয়ে আছি, আমাদের জন্য একটা ব্যবসার সেতুবন্ধন সৃষ্টি হবে। বাংলাদেশের ব্যবসা গালফের মধ্যে প্রসারের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। গালফের একটা 6টা দেশ মিলে একটা নেটওয়ার্ক তৈরি করার জন্য, যেটা দিয়ে আমরা পারবো বাংলাদেশের পণ্যকে প্রসার ঘটাতে। বাংলাদেশি পণ্যের বিশাল বাজার সৃষ্টি করা ও বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন খাতে বিনিয়োগ করার উদ্দেশ্যেই এই সম্মেলন বলে জানান আয়োজকরা। বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে একটি কানেক্টিভিটি তৈরি এবং বাংলাদেশের পণ্য কিভাবে আরো বেশি গালফ মধ্যপ্রাচ্যে আনা যায়, সেই দিকে আমরা এই সংগঠনের নেতৃবৃন্দরা কাজ করব। 2022 বিশ্বকাপের উপলক্ষে কাতারে অনেক সম্ভাবনা ব্যবসা রয়ে গেছে। এই ব্যবসার জন্য আমরা বাংলাদেশের পণ্য আনি, আমরা যেন কাতারে ব্যবসা করতে পারি। বাণিজ্য সম্মেলনের উদ্যোগকে স্বাগত জানান কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। আমাদের এখন চেষ্টা হচ্ছে আমরা আমাদের দিক থেকে যাতে বেশি পরিমাণে পণ্য কাতারে রপ্তানি করতে পারি, সেটা আমাদের চেষ্টা থাকবে। এবং কাতার একটা অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছে মহামারী নিয়ন্ত্রণ করার মাধ্যমে। 2022 কাতার ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ব্যবসায়িক সম্ভাবনার কাজে লাগাতে সম্মেলনে গালফ বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন নামে নতুন একটি সংগঠন তৈরি করা হয়। কাতার সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশি পণ্যের বাজার সৃষ্টির লক্ষ্যে কাজ করবে এ সংগঠন। সময় সংবাদ, দোহা, কাতার। মাসের পর মাস অপেক্ষার পরও ব্রিটিশ জলসীমায় মৎস্য শিকারের অনুমতি না পাওয়ায় বাধ্য হয়ে নৌযান বিক্রি করে দিচ্ছেন বহু ফরাসি। অনেকেই আবার রয়েছেন জলসীমা নিয়ে দুদেশের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টির আশঙ্কায়। তবে
দেশটির পরিবহন মন্ত্রীর দাবি, মৎস্য আহরণের সীমানা ইস্যুতে শক্ত অবস্থান থেকে সরে আসছে ব্রিটেন। ব্রেক্সিট কার্যকরের সময় থেকে এই আলোচনার প্রথম ভাগে রয়েছে ফ্রান্স ব্রিটেনের জলসীমায় মৎস্য শিকারের বিষয়টি। এরই মধ্যে গত সপ্তাহে একটি ব্রিটিশ ট্রলার ফ্রান্সের জলসীমায় ঢুকে পড়লে তা জব্দ করা এবং ছেড়ে না দেয়ায় দ্বিপাক্ষিক আর্থ রাজনৈতিক হিসাবের খাতায় বড় হয়ে উঠেছে দুই দেশের মৎস্য শিকারীদের ভাগ্য বিড়ম্বনা। এদিকে দীর্ঘ অপেক্ষার পরও মৎস্য শিকারের অনুমতি না পাওয়ায় নৌযান বিক্রি করতে চুক্তির শেষ ধাপ পর্যন্ত পৌঁছে গেছেন অনেকেই। ব্রিটিশ জলসীমায় মাছ শিকারের অনুমতির জন্য 9 মাসের বেশি সময় ধরে অপেক্ষা করছি। এটা পেলে নৌযান বিক্রির সিদ্ধান্ত থেকে সরে আসব, কিন্তু তার হচ্ছে কই। ব্রিটিশরা তো খুবই জেদি। যদি একবার জলযুদ্ধ শুরু হয় তাহলে তো আর থামবে না। এখন পর্যন্ত ফ্রান্সের উত্তরাঞ্চলের হটস ডি ফ্রান্স অঞ্চলে মৎস্য শিকারের অনুমতি পেয়েছে 35টি ট্রলার। মাসের পর মাস ধরে অপেক্ষায় রয়েছে আরো 45টি। মাসের পর মাস একই জায়গায় মাছ ধরছি। একই সম্পদ আর কতবার ব্যবহার করা যায়? এটা আমাদের জীবিকা নির্বাহের একমাত্র উপায়। তাই আশা করছি দুই দেশ শিগগিরই সুন্দর একটি চুক্তিতে পৌঁছাবে। তা না হলে তো পরিবার নিয়ে আমরা টিকে থাকতে পারবো না। সম্প্রতি ব্রিটিশ ট্রলার জব্দের পর ব্রিটেনের বিরুদ্ধে ব্রেক্সিট পরবর্তী চুক্তি অমান্যের অভিযোগ তুলেছে ফ্রান্স। তবুও দেশটির আশা জলসীমা ইস্যুতে নমনীয় হবে ব্রিটিশ সরকার। দ্বিপাক্ষিক আলোচনা চলছে, এটা বলতে পারি যে তারাও ভালো কিছুর ব্যাপারে আশাবাদী। আলোচনা আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে, দেখা যাক কতটুকু ফলপ্রসূ হয়। জাল ট্রলারের মৎস্য শিকারের অনুমতি না পেয়ে ট্র্যাপ কিনে এরই মধ্যে জলে ফেলে মাছ ধরতে শুরু করেছেন অনেক ফরাসি ব্যবসায়ী। তাদের কেউ কেউ নতুন করে অনুমতি পেলেও সহসাই ট্র্যাপ তুলে আনবেন না বলে জানিয়েছেন তারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। ভারতে দীপাবলি উৎসব ঘিরে আতশবাজি পোড়ানোর সৃষ্ট বায়ু দূষণের মাত্রা তীব্র আকার ধারণ করেছে। শুক্রবার দেশটির রাজধানী দিল্লির বাসিন্দারা আরও ভয়াবহ দূষণের মুখে পড়েছেন। শহরবাসীর অভিযোগ, বায়ু দূষণের কারণে শ্বাসকষ্টজনিত ও চোখের সমস্যায় ভুগতে হচ্ছে তাদের। এদিকে রোববার নাগাদ দূষণের মাত্রা কিছুটা কমতে পারে বলে আশাবাদী স্থানীয় আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে দিল্লি শহরকে দেখলে মনে হতে পারে শহরটিতে শীত জেঁকে বসেছে। কুয়াশার চাদরে মুড়ে আছে পুরো শহর। তবে কুয়াশা নয়, বরং দূষণে ঢাকা পড়েছে রাজধানী দিল্লি। প্রতি শীতেই ঘুরে ফিরে শিরোনামে উঠে আসে দিল্লির বিষাক্ত বাতাসের খবর। প্রতি বছর শীত শুরুর এই সময়টায় ভারতবাসী মেতে ওঠে দীপাবলির উৎসবে। উৎসব ঘিরে ভারত জুড়ে পোড়ানো হয় আতশবাজি। এ বিষয়ে নিষেধাজ্ঞা থাকলেও উৎসবের আমেজে কেউ যেন তা মানতেই চায় না। এর ফলে প্রতি বছর রেকর্ড পরিমাণ বায়ু দূষণ দেখা দেয় দিল্লিতে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, এবছর পরিমাণে কম আতশবাজি ফোটানো সত্ত্বেও শহরটিতে বায়ু দূষণের মাত্রা নেহাত কম নয়। বৃহস্পতিবার দূষণের মাত্রা ছিল 350 AQI। শুক্রবার এই দূষণের হার মারাত্মক স্তরে পৌঁছেছে। তীব্র বায়ু দূষণের কারণে এরই মধ্যে অনেকের গলা ও চোখে নানা সমস্যা দেখা দিয়েছে বলে শহরবাসীর অভিযোগ। আজ ভারীপন হয়, কারণ আজ শ্বাস নিতে একটু বেশি কষ্ট হচ্ছে। প্রচুর ধুলো চারপাশে, যা বাতাসকে ভারী করে তুলেছে। প্রতিদিন পার্কে সকালে হাঁটার জন্য অনেক মানুষ জড়ো হয়। প্রচন্ড বায়ু দূষণের কারণে আজ হাতে গোনা কিছু মানুষ এসেছেন। খুব শীঘ্রই চোখ জ্বালা পোড়ার সমস্যায় ভুগতে থাকা অনেক রোগীর মুখোমুখি হতে যাচ্ছি আমি। প্রতি বছর এমনটাই ঘটে। এমনকি আতশবাজি পোড়ানোর সময় আহত অনেকেই আমার কাছে আসেন। এর জন্য নিজেকে প্রস্তুত করছি। আবহাওয়া দফতরের তথ্য মতে রাজধানীতে PM 2.5-এর ঘনত্ব 999 কিউবিক মিটার দাঁড়িয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এতে করে শহরবাসীর হৃদরোগ, শ্বাসকষ্টজনিত রোগ, এমনকি ফুসফুসে ক্যান্সার দেখা দিতে পারে। সম্প্রতি একটি গবেষণায় বলা হয়েছে, ভারতের উত্তরপ্রদেশে প্রায় 48 কোটি মানুষ বিশ্বের সবচেয়ে মারাত্মক বায়ু দূষণে ভুগতে থাকেন। রাইসা জান্নাত, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র বিরোধী বিক্ষোভে উত্তাল তেহরান। 1979 সালে মার্কিন দূতাবাস দখল ও ইসলামী বিপ্লবের 42 বছর পূর্তি উপলক্ষে এ বিক্ষোভের আয়োজন করা হয়। বিক্ষোভে যুক্তরাষ্ট্রের হুমকি মোকাবিলায় ইরানিদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দেশটির বিপ্লবী গার্ডের কমান্ডার জেনারেল হোসেন সালামি। পরমাণু চুক্তি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার অগ্রগতির মধ্যেই এমন বিক্ষোভের আয়োজন করা হলো।
স্লোগানে মুখর ইরানের রাজধানী তেহরান। বৃহস্পতিবার মার্কিন দূতাবাসের সামনে যুক্তরাষ্ট্র বিরোধী বিক্ষোভে অংশ নেন শত শত ইরানি। ব্যানার ও প্ল্যাকার্ড হাতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা। এ সময় ইরানের ওপর আরোপ করা মার্কিন নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা করেন তারা। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ব্রিটেন, ইসরায়েল ও সৌদি আরবের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। অবিলম্বে তেহরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান বিক্ষোভকারীরা। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে চাইলে সবার আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। কোনো ধরনের খবরদারি মানব না আমরা। যুক্তরাষ্ট্র আমাদের জিম্মি করে রাখতে চায়। গত 40 বছর ধরে হুমকি আর নিষেধাজ্ঞা দিয়ে আমাদের দমিয়ে রাখার চেষ্টা করছে। এভাবে ইরানের অগ্রযাত্রা থামিয়ে রাখা যাবে না। বিক্ষোভে অংশ নিয়ে ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের কমান্ডার বলেন, যে কোনো মূল্যে রুখে দেওয়া হবে পশ্চিমা আগ্রাসন। ওয়াশিংটনের অর্থনৈতিক আগ্রাসনের কাছে তেহরান কখনোই নতি স্বীকার করবে না বলেও জানান তিনি। সন্ত্রাসীদের মদদ দিয়ে বিভিন্ন দেশ থেকে তেল চুরি করছে যুক্তরাষ্ট্র। তারা আমাদের তেলও চুরি করার পায়তারা করছে। তাদের ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। 1979 সালে এক গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশটিতে ইসলামী বিপ্লব ঘটে। পতন ঘটে পশ্চিমা সমর্থিত মোহাম্মদ রেজা পাহলভী সরকারের। শুরু হয় ইসলামী শাসন ব্যবস্থা। একই সঙ্গে মার্কিন দূতাবাস দখল করে নেয় ইরানের সাধারণ মানুষ। সেই অভ্যুত্থানের 42 বছর পূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্র বিরোধী এ বিক্ষোভের আয়োজন করা হয়। রবিউল ইসলাম আওলাদ, সময়। দেখছেন আন্তর্জাতিক সময়। আর বদ্ধ ঘরে থাকতে ইচ্ছুক নয় প্রবাসী গৃহিণীরা। তারাও ধীরে ধীরে অদম্য সাহসী উদ্যোক্তা হয়ে নিজের পায়ে দাঁড়াতে চায়। সে লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন আমিরাতে অবস্থানরত প্রবাসী গৃহিণীদের সংগঠন মম অ্যান্ড কিডসের সদস্যরা। সিবরিয়াল সাদিকের রিপোর্ট। দুবাই, শারজা, আজমান সহ সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন প্রদেশে বসবাসরত প্রবাসী গৃহিণীরা স্বপ্ন দেখছেন সফল উদ্যোক্তা হয়ে ওঠার। ঘরে পুরুষ কর্তার উপর নির্ভর না করে নিজেরা যেন প্রবাসের মাটিতে স্বনির্ভর হতে পারেন তা নিয়ে কাজ করছেন তারা। সে লক্ষ্যে গঠন করেছেন মম অ্যান্ড কিডস নামে একটি সংগঠন। শুক্রবার রাতে ছিল এই সংগঠনের অভিষেক। আমি যেহেতু একটা সুন্দর ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আছি, দুবাইতে আছি, এটা যেন আমাদের বাউন্ডারির বাইরে আরও যারা সাউথ এশিয়ান ন্যাশনালিটি আছে, যারা শাড়ি পরেন, ওনারা যেন এই অ্যামেজিং ফেব্রিকটা যেন চেনে। এই কারণে আমি এক্সিবিশনগুলো করি দুবাইতে। এই ধরনের অর্গানাইজেশন আমার মনে হয় আরও হওয়া উচিত। এরকম প্রস্তুতি আয়োজন খুব ভালো। ছোট ছোট যারা বাঙালি কমিউনিটি, যারা ছোট ছোট উদ্যোক্তা, ওরা যেন আরও বেশি উৎসাহী হয়। মম অ্যান্ড কিডসের যাত্রায় প্রবাসী গৃহিণীদের উদ্যোগে সংযুক্ত আরব আমিরাতের আজমানের একটি অভিজাত রেস্তোরাঁয় এক হস্তশিল্প মেলার আয়োজন করা হয়। প্রবাসী পরিবারগুলো নিজেদের তৈরি নানা পণ্য নিয়ে বেচাকেনার জন্য হাজির হয়েছিলেন এই মেলায়। নতুন হলের মধ্যে সবাইকে যেহেতু উমেন্সরা এসে ওদের এক্সিবিশন করে ওদের প্রোডাক্টগুলো দেখাইতে পারুক, যেন ওরা সেল করতে পারুক, তাই বলে আমরা এখানে একটা এক্সিবিশন তৈরি করলাম মহিলাদের জন্য। এবং অনেক প্রতিভা আছে ওনাদের মধ্যে যেগুলো দেখাইতে পারতেছে না, তো এর জন্য আমি ওনাদেরকে একত্রে করে আমি এই প্ল্যাটফর্মটা তৈরি করেছি যে মেয়েরা যাতে আগাইতে পারে আর কি। অনুষ্ঠানে দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া প্রায় 1000 খানেক প্রবাসী পরিবারের উপস্থিতিতে প্রাণবন্ত ছিল মেলা প্রাঙ্গণ। দেখছেন আন্তর্জাতিক সময়। জলবায়ু পরিবর্তনের কার্বন নির্গমন কমাতে একটি অভিনব বেলুন পদ্ধতির উদ্ভাবন করেছেন ইসরায়েলের একদল তরুণ উদ্যোক্তা। বায়ুমণ্ডল থেকে সরাসরি কার্বন শোষণ করতে সক্ষম এই বেলুন। আগামীতে কার্বনের পরিমাণ আরও কমানোর লক্ষ্যে বড় পরিসরে কাজ করছে দলটি। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রীতিমতো উদ্বেগের কারণ হয়ে উঠেছে। জলবায়ু পরিবর্তনে COP26 সম্মেলনে বিশ্ব নেতারা কার্বন ডাই অক্সাইডের ব্যবহার কমাতে যখন আলোচনায় ব্যস্ত, তখন ইসরায়েলের একদল তরুণ কার্বন নিঃসরণে নতুন পদ্ধতির উদ্ভাবন করেছেন। তরুণদের ওই দলটি হাই হোপস ল্যাব নামে একটি প্রতিষ্ঠানের যাত্রা করেছেন। তাদের উদ্যোগে একটি বক্স আকৃতির বড় বেলুন তৈরি করা হয়েছে, যেটি বায়ুমণ্ডল থেকে কার্বন শোষণে সক্ষম। শিল্পনির্ভর কৃষিকাজ ও অতিরিক্ত জীবাশ্ম জ্বালানি ব্যবহারের কারণে কার্বন ডাই অক্সাইডের নির্গমন বাড়ছে, যা জলবায়ু পরিবর্তনে ব্যাপক প্রভাব ফেলছে। বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড নির্ধারিত মাত্রায় কমাতে প্রয়োজন অনেক বেশি শক্তি, যা যে কোনো দেশের সরকারের জন্য অত্যন্ত ব্যয়বহুল। কিন্তু হাই হোপস হিলের তৈরি ওই বেলুনের সাহায্যে কম খরচে কার্বন শোষণ সম্ভব। এরই মধ্যে ছোট পরিসরে একটি পরীক্ষাও চালানো হয়েছে।
একটি বক্সে করে গ্যাস ভর্তি বেলুনটি ছেড়ে দেওয়া হয়, যেটি কার্বন শোষণে ডিভাইস হিসেবে কাজ করে। এটি হিমায়িত কার্বনকে বাতাস থেকে আলাদা করে পৃথিবীতে ফিরিয়ে আনতে এবং তা পুনরায় ব্যবহার উপযোগী করে তুলতে সক্ষম। বর্তমানে প্রতিষ্ঠানটির সদস্যরা বড় আকারের বেলুন তৈরির লক্ষ্যে কাজ করছেন, যেটি একদিনে কম খরচে কমপক্ষে 1 টন করে কার্বন শোষণ করতে পারবে। রাইসা জান্নাত, সময় সংবাদ। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময় শিরোনাম। এবং জার্মানিতে শীত মৌসুমে ফের বাড়ছে করোনা সংক্রমণ। টিকা নিতে অনাগ্রহের কারণে এই চিত্র, বলছে কর্তৃপক্ষ। কোভিড চিকিৎসায় এবার ট্যাবলেট উদ্ভাবনের ঘোষণা ফাইজারের। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।